নিশাচর প্রেমেন্দ্র মিত্র। 10 বছর আগে বাংলার দুটি স্বামী স্ত্রীর সাধারণ একটি দাম্পত্য কলহের যে নিদারুণ পরিসমাপ্তি ঘটিয়াছিল তাহার কথাই বলি। বাড়িটা তেমন ভালো নয়, অত্যন্ত জীর্ণ। সংস্কার অভাবে তাহার চারিধারে দেয়াল নানা জায়গাতে ভাঙিয়া পড়িয়াছে, কিন্তু সে ভাঙা দেয়ালের ফাঁক দিয়া সুদূর নীল পাহাড় আর শালের জঙ্গল যখন চোখে পড়ে তখন তাহার জন্য কৃতজ্ঞতাই প্রকাশ করিতে ইচ্ছে হয়। ছোট খড়ের ছাউনি দেওয়া বাড়িটির সংকীর্ণ বারান্দার দাঁড়াইয়া কতবার অমলা দূরের নীল পাহাড় শ্রেণীর দিকে চাহিয়া আর চোখ ফিরাইতে পারে নাই। এমনটি আর সে কখনো দেখে নাই, যেখানে সমতল আগাছায় আচ্ছন্ন পদ্মীর সে মেয়ে। পৃথিবীর যে কত বিশাল, এমন সুন্দর এ ধারণা তাহার ছিল না। কাজ করিতে করিতে দিনে অন্তত 100 বার সে বারান্দায় খানিকক্ষণের জন্য দাঁড়াইয়া দূরের পাহাড়ের দিকে চাহিয়া থাকে। স্বামীকে অত্যন্ত 100 বার দিনে ঘুরাইয়া ফিরাইয়া সেই একই কথা বলে, ভারী সুন্দর দেশ নাগা। বিভূতিভূষণের অত উৎসাহ নাই, সে শুধু সংক্ষেপে বলিয়া সায় দেয়। পৃথিবীর সৌন্দর্য দেখিয়া তারিফ করিবার তাহার সময় নাই, তাহাকে অনেক কিছু ভাবিতে হয়। 1 মাসের ছুটি মঞ্জুর হইয়াছে, তাও আধা মাহিনায়। ছুটি ফুরাইলে আর একটা দরখাস্ত করিতে হইবে, কিন্তু মনিবেরা আর গ্রাহ্য করিবে বলিয়া মনে হয় না। অথচ অমলা 1 মাসে কি বা এমন সারিবে? দিন 20 হইয়া গেল, তবু নিয়মিত জ্বর তো এখনো আসিতেছে। এখানকার জল ভালো করিয়া গায়ে বসে না, কিন্তু 3 মাস ছুটি বা মিলে এখনকার খরচ কুলাইবে কেমন করিয়া? সাহস করিয়া ভগবান ভরসা করিয়া সে রুগ্না স্ত্রীকে লইয়া চেঞ্জে আসিয়াছে। কিন্তু সাহসের একটা সীমা আছে। চেঞ্জের জায়গা হিসেবে বাড়িটির ভাড়া অত্যন্ত অল্পই বটে, কিন্তু সেই অল্পই যে তাহার কাছে খুবই বোঝা। অমলা ইতিমধ্যে আর একটা কি মন্তব্য করে সে শুনিতে পায় না। অমলা একটু গলা চড়াইয়া বলে, হ্যাঁ গা, কালা হয়েছ নাকি? অত কি ভাবছো বলো দেখি? বিভূতি একটু অসহিষ্ণু হইয়া বলে, তোমারও একঘেয়ে এ সুন্দর তা সুন্দর শুনতে আর ভালো লাগে না বাপু। সুন্দর দেখে তো আর পেট ভরবে না। অমলা উচ্ছ্বাসের মধ্যে বাধা পাইয়া লজ্জিত হইয়া ওঠে, সঙ্গে সঙ্গে অত্যন্ত ক্ষুণ্ণ হয়। স্বামীর ভাবনা যে কি তাহা সে জানে না। কিন্তু স্বামী নিজেই তাহাকে বারবার সকল ভাবনা ত্যাগ করিতে বলিয়াছে। চেঞ্জে আসার কথায় খরচের কথা ভাবিয়া সে আপত্তি করিয়াছিল, কিন্তু স্বামী নানাভাবে বুঝাইয়া তাহার সে আপত্তি দূর করিয়াছে। সে সম্বন্ধে কোনো কথা পাড়িলে স্বামী বলিয়াছে, ভাবনা টাবনা ছেড়ে তুমি শুধু তাড়াতাড়ি সেরে ওঠার চেষ্টা করো দেখি। প্রথম প্রথম তাহাদের কি সুখেই কাটিয়াছে। নতুন দেশের সৌন্দর্য ও বিস্ময়মুগ্ধ চোখে শুধু দেখিয়া নয়, পরস্পরকে বলিয়া যেন তাহারা ফুরাইতে পারে নাই। কিন্তু গত কয়েকদিন হইতে স্বামীর ভাব যেন কেমন বদলাইতে শুরু করিয়াছে। অমলার মনে হয় অবশ্য দোষ তাহারই। চেঞ্জে আসিয়াও তাড়াতাড়ি না সারিয়া ওঠা তাহার অন্যায়। না সারিলে এত টাকা খরচ বৃথাই হইবে। তবু স্বামীর এ বিরক্তি আশা করে নাই। মুখখানি ম্লান করিয়া সে ঘরের ভিতর চলিয়া যায়। ভাবে, স্বামীর এ বিরক্তি নিশ্চয়ই ক্ষণিকের। এখনই সে অনুতপ্ত হইয়া হয়তো ক্ষমা চাহিতে আসিবে। না, রাগ করিয়া সে থাকিবে না, কিন্তু একটা মজা করিবে। শুধু সৌন্দর্য দেখাইয়া
একদিন সে সব ভুলিত, পেট ভরাইবার জন্য ব্যস্ত হইত না, তাহাই স্মরণ করিয়া দিবে। কিন্তু অনেকক্ষণ কাটিয়া গেলেও বিভূতির আসিবার কোনো লক্ষণ দেখা যায় না। অমলা রাগ করিবে না ভাবিয়াছিল বলিয়া বোধহয় তাহার অভিমান হঠাৎ প্রচণ্ড হইয়া ওঠে। অকারণে স্বামীর সামনে গিয়া 2-4 বার যাতায়াত করিয়া সে ঘরে আসিয়া হঠাৎ খিল দেয়। দরজায় খিল দিলে কেন গো? কি হলো আবার? অমলা সাড়া দেয় না। বিভূতি 2-4 বার কড়া নাড়ে, খুলিবার জন্য অনুরোধ করে, তারপর নিজ হইতেই বিরক্ত হয়। মেয়েদের কোনো কাজের যুক্তি খোঁজার নিষ্ফলতা সে অনেকদিন আগেই উপলব্ধি করিয়াছে। খিল খুলিতে পীড়াপিড়ি করিলেই বেশি দেরি হইবে এ কথা বুঝিয়া সে নীরবে খানিক বাদে নিজের কাজে চলিয়া যায়। কিন্তু ঘণ্টা খানেক বাদেও ফিরিয়া আসিয়া দরজা বন্ধ দেখিয়া তাহার রাগ হয়। এতটা বাড়াবাড়ি কিসের জন্য? বিরক্ত হইয়া বলে, সন্ধ্যা হয়ে এলো, বেড়াতে যেতে হবে না? খিল দিয়ে ঘরে বসে থাকলেই শরীর সারবে নাকি? এবার ভিতর হইতে অমলা উত্তর দেয়, বেড়াইতে সে যাইবে না, এ পোড়ার শরীর তাহার চিতায় পুড়িবে, একেবারে সারিবে। বিভূতির রাগ বাড়ে, কড়া নাড়ির উচ্চস্বরে বলে, ওসব ন্যাকামই রেখে তাড়াতাড়ি সাজো, সাজ পোশাক শেষ করে ফেলো দেখি, অন্ধকার তো হয়ে গেল, আর বেড়াবার সময় কই? অমলা তথাপি দরজা খোলে না। তাহার অশ্রুরুদ্ধ কণ্ঠ শোনা যায়, আমি হয়েছি তোমার আপদ পালাই, মরলেই তোমার হাড় জুড়ো, উঠতে বসতে দাঁতে চিবোবে, যদি তাহলে চেঞ্জে আসবার দরকার কি ছিল? কি হবে আমার শরীর সেরে? বিভূতির আর সহ্য হয় না। বেশ, কাঁদো তাহলে ঘরের ভেতর, বিনিয়ে বিনিয়ে, আমি একাই যাচ্ছি বেড়াতে বলিয়া রাগ এসে বাহির হইয়া যায়। বেড়াইতে অবশ্য তাহার ভালো লাগে না। বাড়ির অদূরে একটা পাথরের ওপর বসিয়া মেয়ে জাতটার অবুঝ অভিমানের কথাই সে ভাবে। এত রাগারাগি করিবার মতন কি কথা সে বলিয়াছে? আর যদি একটা রূঢ় কথা বলা হইয়াই গিয়া থাকে, তাহার জন্য কি সন্ধেটা মাটি করতে হয় এমন করিয়া? আর কটা দিনই বা আছে এখানে, প্রত্যেকটা দিন যে তাহাকে কি মূল্যে কাটাইতে হইয়াছে সে ভালো করিয়াই জানে। এই কটি দিনের উপর সে ভরসা করিয়া আছে। অমলার জ্বর সারানো চাই তার ভিতরে। এই মূল্যবান দিনের একটি নষ্ট হইয়া গেল ভাবিয়া দুঃখের আর সীমা থাকে না। কে জানে কতটা উপকার এই দিনটাতেই হইতে পারত। হয়তো কাল আর জ্বর আসিত না। অন্ধকার হইতেছে। অন্ধকার হইতেই সে বিষণ্ণ মনে বাড়ি ফিরিয়া আসে। অমলা ঘর হইতে বাহির হইয়াছে। বেড়াইতে না যাক, উনুন ধরাইয়া রান্না চড়াইতে সে ভালো নাই। বিভূতির রাগ পড়িয়া তখন ক্ষোভ আসিয়াছে। কাছে গিয়া সে অত্যন্ত স্নেহেশ্বরে বলে, মিছিমিছি রাগ করে আজ বেড়ানোটা কেমন নষ্ট করে দিলে বলো দেখি, তুমি ভারী অবুঝ। অমলা কিন্তু ফোঁস করিয়া তিক্ত কণ্ঠে জবাব দেয়, যাও, আর সোহাগ জানাতে হবে না, নিজে বেরিয়ে এসেছো তো, তাহলেই হলো। বিভূতি আঘাত পাইয়াও হাসিয়া স্নিগ্ধস্বরে বলে, বাবারে, এখনো রাগ যায়নি তোমার? তোমার ভালোর জন্যই বলছি লক্ষ্মীটি, রাগ করে শরীরের ক্ষতি করতে হয় এমন করে? অমলা রাগিয়া বলে, আমার ভালো তো তুমি খুব চাও, চেঞ্জে আনতে টাকা খরচ হয়েছে বলে বুক টনটন করছে, উঠতে বসতে মুখ নাড়া দিচ্ছ তাই। অন্যদিন হইলে ইহার চেয়ে অনেক বেশি হয়তো বিভূতি সহ্য করিত। হয়তো আর একবার মান ভাঙাইবার চেষ্টা করিলেই সব গোলমাল মিটিয়া যাইতে পারত। কিন্তু আজ তাহার হঠাৎ আবার রাগ চড়িয়া যায়। উষ্ণস্বরে বলে, তোমার জন্য টাকা খরচ হয়েছে বলে আমার বুক টনটন করছে বটে। করছেই তো। বিভূতি গলা চড়াইয়া বলে, করবে নাই বা কেন? টাকা রোজগার করতে মেহনত হয় না?
এমনি আসে? চেঞ্জে এসে ঘরে খিল দিয়ে থাকবে তো টাকা খরচ করবার দরকার কি ছিল? আমি তো তোমার চেঞ্জে আসতে চাইনি। বিভূতি সে কথায় কান না দিয়া ধরা গলায় বলিয়া যায়, বিয়ে হওয়া ইস্তক তো জ্বালিয়ে পুড়িয়ে মারলে, মরবে তো জানি, তা সোজাসুজি আগে থেকে মরলেই তো আর আমার এত ঝঞ্ঝাট পোহাতে হয় না। অমলা সবেগে স্বামীর দিকে ফিরিয়া দাঁড়ায়। আমার জন্য তোমার ঝঞ্ঝাট পোহাতে হচ্ছে? অন্ধকারে বিভূতি মুখ নিচু করিয়া দাঁড়িয়ে থাকে, উত্তর দেয় না। স্বামীর দিকে চাহিয়া খানিক নীরবে দাঁড়িয়া থাকিয়া অমলা রুদ্ধকণ্ঠে বলে, বেশ, আজই তোমার সব ঝঞ্ঝাট চুকিয়ে দিচ্ছে। অন্ধকারে অমলা খোলা দরজা দিয়ে হঠাৎ বাহির হইয়া যায়। বিভূতি আকাইয়া ধরিতে গিয়াও বোধ হয় কি ভাবিয়া আবার ফিরিয়া আসিয়া পড়ে। অমলা ছেলেবেলা হইতে ভয় কাতর, সে জানে রাগ করিয়া বাহির হইয়া গেলে বেশিক্ষণ সে থাকিতে পারিবে না, এখনই ফিরিবে। কিন্তু একটু একটু করিয়া অনেকক্ষণ কাটিয়া যায়, তবু অমলা ফেরে না। বিভূতি এবার ভীত হইয়া ওঠে, দরজার কাছে আগাইয়া গিয়া কাহাকেও দেখিতে না পাইয়া মৃদুস্বরে ডাকে, অমলা। কোনো সাড়া শব্দ নাই। বিভূতি আরো জোরে স্ত্রীর নাম ধরিয়া ডাকে, অমলা। তবু কোনো উত্তর মেলে না। এক অজানিত আশঙ্কায় তাহার বুক কাঁপিয়া ওঠে। ঘরে আসিয়া লণ্ঠনটা জ্বালিয়া লইয়া সে দ্রুত পদে অমলাকে খুঁজিতে বাহির হইয়া যায়। নিস্তব্ধ অন্ধকার রাত্রি, তাহারই মাঝে সুদূর পথে থাকিয়া থাকিয়া বিভূতিভূষণের ব্যাকুল কাতর আহ্বান শোনা যায়, অমলা, অমলা, অমলা। ঘাটশিলার স্টেশনে বসিয়া গভীর এক অন্ধকার রাত্রে আমরা বিভূতি ও অমলার দাম্পত্য কলহের এই কাহিনীটি শুনিয়াছিলাম। কেমন করিয়া কি অবস্থায় শুনিয়াছিলাম তাহার বিবরণ বড় অদ্ভুত। ছিলাম চক্রধরপুরে। হঠাৎ রমেশের খেয়াল হইল অন্ধকার রাত্রে মোটরে করিয়া গেলুডিতে গিয়া বিভাসকে চমৎকৃত করিয়া দিতে হইবে। আগের দিন সকালবেলা বিভাসের বাড়ি হইতে তিনজনে মোটরে করিয়া চক্রধরপুর রওনা হইয়াছিলাম। হঠাৎ পরের দিন গভীর রাত্রে তাহার দরজায় গিয়া ডাক দিলে বিস্মিত হইবার কথা। শুধু বিভাসকে চমকাইয়া দিবার জন্য ওই রাত্রে এতখানি পথ যাইবার তেমন স্পৃহা আমার বা বীরেনের কাহারও ছিল না, কিন্তু রমেশের উৎসাহ কমাইয়া রাখা কঠিন। শেষ পর্যন্ত তাহার প্রস্তাবে রাজি হই গোল পাথিল শুধু সোফারকে লইয়া। স্পষ্ট না বলিলেও বোঝা গেল এই অন্ধকার রাত্রে মোটর হাঁকাইয়া যাইতে তাহার বিশেষ আপত্তি আছে। সে সম্বন্ধে সবিশেষ প্রশ্ন করিয়া মনে হইল ভয়টা তাহার পার্থিব কোনো প্রাণী বা দ্রব্য বিষয়ের জন্য নয়, তাহার ভয় ভৌতিক। এ পথে রাত্রে মোটর চালানো নাকি মোটেই নিরাপদ নয়। কিন্তু তাহার কোনো আপত্তি রমেশ টিকিতে ছুঁড়ছিল না। সন্ধ্যার খানিক বাদেই রওনা হইয়া পড়লাম। পরিষ্কার সোজা পথ গাঢ় অন্ধকারের ভিতর দিয়া আমাদের প্রখর হেডলাইট সে পথ ভেদ করিয়া চলিয়াছে। মনে হয় যেন অন্ধকারের ভিতর হইতে আমাদের আলোর পথ প্রতি মুহূর্তে আমরা সৃষ্টি করিয়া চলিয়াছি। যে বেগে মোটর চলিতেছিল তাহাতে পৌঁছাইতে অতিরিক্ত দেরি হইবার কথা নয়। রমেশ পাটা সামনের সিটের উপর তুলিয়া দিয়া আরামে মাথা হেলান দিয়া বলিল, কি আরাম বলো দেখি, অন্ধকার রাত্রে মোটর চালাবার মতো মজা আছে, বিশেষত এমন পথে। বীরেন বলল, কিন্তু কি ভয়ঙ্কর অন্ধকার বলো দেখি, মনে হয় যেন আমাদের হেডলাইটটা সবলে ঠেলে এগোতে হচ্ছে। রমেশ কি বলিতে চাইতেছে কিন্তু বলা হইল না। হঠাৎ সার্চ লাইটটা নিভিয়া গেল। আবার সেই মুহূর্তে মনে হইল আমাদের চারিধারে অন্ধকার যেন ওঁত পাতিয়া বসিয়াছিল। আলো নিবিতে না নিবিতে একেবারে সবেগে আসিয়া ঘিরিয়া ধরিল। বীরেন বলিল, এ কি? শোফার গাড়ি থামাইয়া নামিয়া বলিল, কি জানি, বুঝতে পারছি না। তার কণ্ঠস্বরে
সম্মানের চেয়ে ভয়ের বিরক্তির পরিচয় বেশি। দুধারে ঘন জঙ্গল, তাহার মাঝে সেই নির্জন পথে অন্ধকারের শুধু দেশলাইয়ের আলোর সম্বল করিয়া অনেকক্ষণ সোফার হেডলাইট জ্বালাইবার বৃথা চেষ্টা করিয়া অবশেষে বলিল, না, এ চলিবে না। তাহলে উপায়? সোফার বলিল, গাড়ির জন্য আলো জ্বলবে মনে হচ্ছে, কিন্তু তাতে পথ ভালো দেখা যাবে না। কিন্তু মোটর বন্ধ হওয়ার সমান বিপদই হলো শেষ পর্যন্ত। কত মাইল কতক্ষণ ধরিয়া তখন আসিয়াছি বলিতে পারি না। হঠাৎ এক জায়গায় আসিয়া মোটর থামাইয়া সোফার বলিল, কিন্তু পথ যে সত্যি চিনতে পারছি না বাবু। ঠিক পথে এলে এতক্ষণ এক জায়গায় রেল লাইন পার হওয়ার কথা মনে হচ্ছে। রমেশ বলিল, পার হয়ে আসনি? দেখছো ঠিক? আরে দেখছি বই কি। ইহার পর আর কি করা হইবে, কিছুই ঠিক করিতে পারিলাম না। এখান হইতে একানো বা পিছনোর সমান বিপদ। এই অন্ধকার রাত্রে গহন জঙ্গলের মাঝে এদিক ওদিক ঘুরিয়া যদি মাঝ পথে পেট্রোল ফুরিয়ে যায়, তাহা হইলে সর্বনাশ। কি করা উচিত ভাবিতেছি এমন সময় বীরেন বলিল, রসো রসো, একটা আলো দেখা যাচ্ছে না, দেখো তো। সত্যি আলো তো বটে। অদূরে কে একজন লণ্ঠন হাতে করিয়া আমাদের দিকেই আসিতেছে মনে হইল। কাছে আসিতে দেখিলাম লোকটি আর যাহাই হোক প্রিয় দর্শন নয়। অন্ধকার রাত্রে তাহাকে হঠাৎ পথে দেখিলে আটকাইয়া উঠিবার কথা। শীর্ণ দীর্ঘ দেহ, তাহার ঝাঁকড়া চুল সেই শীর্ণ মুখের উপর ফোনার মতো উঁচাইয়া আছে। হাড় বাহির করা মুখে সবচেয়ে অদ্ভুত তাহার কোটর নিবৃত্ত চোখ দুটি। হঠাৎ মনে হয় বুঝি উন্মাদ, কিন্তু তখন অত বিচারের সময় ছিল না। জিজ্ঞাসা করিলাম, এই রাস্তায় কি গেলুডি যাওয়া যায়? লোকটার ধরন ধারণ অদ্ভুত। খানিক সে আমার কথার কোনো উত্তরই দিল না। হয়তো শুনিতে পায় নাই ভাবিয়া আবার জিজ্ঞাসা করিতে যাইতেছি, এমন সময় অত্যন্ত গম্ভীর গলায় বলিল, এই পথই বটে। রমেশ বলিল, তাই জেলেই চলো, এখান থেকে আর ফেরা যায় না। তাহাই হইল। মোটরের যে সামান্য আলোয় সে দুর্ভেদ্য অন্ধকার যতটুকু দূর করা যায় তাহাই করিয়া আবার অগ্রসর হতে শুরু করলাম। আলোর জোর নাই, সুতরাং গাড়ির বেগ একটু কমাইয়া চলিতে হইল। বীরেন বলিল, পথ চিনে ঠিক বেরোতে পারবে তো? প্রশ্নটা সকলের মনেই উঠিয়াছিল। সুপাল বলিল, তা কেমন করি বলি বাবু, একবার মাত্র এ পথে এসেছি, তাও দিনের বেলা। তাহার গলায় বিরক্তির স্বর এবার স্পষ্ট, কিন্তু তখন তাহা লক্ষ্য করিবার সময় নেই। ভীতভাবে বলিলাম, কিন্তু পথ ভুল হলে এই অজানা জায়গায় কি উপায় হবে বলো তো? সোফার কথা বলিল না। মনে মনে রমেশের ওপর রাগ হইতেছিল। গোয়ার তুমি করিয়া অন্ধকার রাত্রে অজানা বিপদ সংকুল পথে এমন করিয়া তাহার জেদেই তো বাহির হইতে হইয়াছে। বীরেন বলিল, ধরো যদি ইঞ্জিনটাই কোনো রকমে খারাপ হয়ে যায়, এবং এই সম্ভাবনা ভালো করিয়া হৃদয়ঙ্গম করিবার আগেই বলিল, এসব বনে বাঘ আছে জানো তো। রমেশ আশ্বাস দিবার জন্য হাসিয়া বলিল, মোটর খাওয়ার হবে এমন আজগুবির কথা ভাবছই বা কেন? কিন্তু তাহার কণ্ঠস্বরে মনে হইল তাহার নিজের কথায় নিজেরই আস্থা একান্ত অভাব। তাহার পর খানিক সবাই নীরবে চাইলাম। চারিদিকে নিস্তব্ধতা, অন্ধকারের মাঝে আমাদের ছোট মোটরের শব্দ আলোয় আমরা ক্ষীণভাবে ভেদ করিয়া চলিয়াছি। পাশের গাঢ় কৃষ্ণবর্ণ জঙ্গলের আবছা মূর্তি যেন এই উপদ্রবের প্রতি পদে ভ্রুকুটি করিতেছে। মনে হইতেছিল মোটরের সামান্য একটু বেড়া শব্দই খুব কাঁপিয়ে উঠেছিল, এই বুঝি বন্ধ হয়ে যায়। লোকটার কথার ধরন দেখিয়া কিন্তু এমন সন্দেহ হইল বলিলাম, ঠিক জানো তো। এতক্ষণ সে অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে আমাদের পর্যবেক্ষণ করিতেছিল। আমার কথায় হঠাৎ ক্রুদ্ধ হইয়া বলিল,
এইখানে 20 বছর ধরে আছি, আমার গেন্ডুলির পথ জানি না। থাক, হয়তো কথা আমার তাহা সত্য। সোফার আবার গাড়ি ছাড়িয়া দিল। বলিলাম, যা হবার হয়ে গেছে, এখন চলো, সামনে যত দূর পথ মেলে। বহুক্ষণ, প্রায় ঘন্টা 2-1 হইবে এইভাবে চলিবার পর এক জায়গায় আসিয়া কিন্তু বিষম দেখিয়া গেলাম। সামনের পথ দ্বিধা বিভক্ত হইয়া চলিয়া গিয়াছে। সোফার বলিল, কোনটায় যাব বুঝতে তো পারছি না। এবার সমস্যা সত্যই দারুণ। 2টা পথে যেন ঠিক নয়। এটুকু বুঝিবার জন্য বেশি বুদ্ধি দরকার নেই, কিন্তু কোন পথে যাওয়া যায়? গাড়ি থামাইয়া আমরা সেই তর্কই করিতেছি, এমন সময় বেরিয়ে রইল, না, বিধাতা আমাদের সহায়। এই আরেকটা আলো দেখা যাচ্ছে। এবারেও একটা লোক আলো লইয়া আসিতেছে বটে। বলিলাম, এই জঙ্গলে মাঝে মানুষ থাকতে পারে ভাবিনি। এবারে লোকটা কাছে আসতে সোফারি তাকে পথ জিজ্ঞাসা করিল। লোকটা গুড় করিয়া কি একটা বলিল, শুনিতে ভালো পাইলাম না, কিন্তু সোফারকে তাড়াতাড়ি গাড়ি চালাইয়া দিতে দেখিলাম, বুঝলাম সে এবার রাস্তা বুঝিয়াছে। হঠাৎ বীরেন বলিল, দাঁড়াও দাঁড়াও, গাড়ি একটু থামাও তো। তাহার উত্তেজিত ভাব দেখিয়া সভায় বলিলাম, কেন? বীরেনের কম্পিত গলায় বলিল, লোকটাকে লক্ষ্য করেছ তোমরা? এবং আমাদের উত্তরের অপেক্ষা না করিয়া বলিল, প্রথমে যে লোকটা আমাদের পথ বলে দেয়, এবারে হুবহু সেই লোক। ঠিক তেমনই একটা সন্দেহ আমারও হইতেছিল, কিন্তু ভয় ধরা লজ্জায় বলিতে পারি নাই। বীরেনের কথায় সর্বাঙ্গ কাঁটা দিয়ে উঠল। যথাসাধ্য সাহস সংগ্রহ করিয়া চেষ্টা করিয়া পড়িলাম, কিন্তু তাতে তো প্রায় 20 মাইল দূরে ফেলে এসেছি। সেই তো আশ্চর্য ব্যাপার। এই জনমানবহীন জঙ্গলের পথে দুবার মানুষের দেখা পাওয়াই অদ্ভুত ব্যাপার, তার উপর 20 মাইল পার হয়ে এই লোকটাই। সোফার হঠাৎ গিয়ার বদলাইয়া দ্বিগুণ বেগে গাড়ি ছাড়াইয়া দিল। বললাম, ও কি করছো? সে তিক্ত কণ্ঠে পড়িল, কি করবো বাবু, আমার প্রাণের ভয় নাই। বলিলাম, তুমিও দেখেছ নাকি? সোফার পিছনে না ফিরাইয়া ভীত স্বরে বলিল, দেখেই না অত তাড়াতাড়ি গাড়ি ছেড়ে দিলাম। পর মুহূর্তে আমরা সকলে একসঙ্গে হৈ হৈ করিয়া চিৎকার করিয়া উঠিলাম। সোফার প্রাণপণে ব্রেক কষাইয়া গাড়ি রুখিতে গেল। গাড়ি থামিল না। স্টিয়ারিং ঘুরাইয়া একেবারে পাক খাইয়া পাশের গড়ানের খাদ দিয়া হুড় করিয়া নামিতে চলিল। সামনের দিকে চাহিয়া সেই ভয়ঙ্কর মুহূর্তেও দেখিতে পাই, গভীর জল, তারার আলোর সমস্ত চিকচিক করছে। বুঝলাম তাহার তলেই আমাদের সমাধি হইতে চলিয়াছে। ভয়ে চোখ বুঝিলাম, কিন্তু শেষ পর্যন্ত রক্ষা পাইলাম। সামনের বুঝি উঁচু একটা তারের জাল ছিল, তাহাতে গাড়ি আটকাইয়া গেল। এরকম অবস্থায় গাড়ি উল্টাইয়া যাইবার কথা, কিন্তু ভাগ্যক্রমে তাহা যায় নাই। চোখ খুলিয়া দেখিলাম প্রবল ঝাঁকুনি খাওয়া ও অক্ষত শরীরেই সবাই রক্ষা পাইয়াছে। প্রথম কথা কহিলেন বীরেন। আতঙ্কে স্বরে বলিল, লোকটা একেবারে কি বুকের ওপর দিয়ে গাড়ি গেছে সোফার? সোফার পায়ে আঘাত দিতে লাগিল। খোঁড়াইতে বাহির হইয়া বলিল, কি জানি বাবু, ব্রেক কষতে কষতেই গাড়ি দূরে গেছে, দেখবার সময় পায় নাই। তাড়াতাড়ি বাহির হইয়া বলিলাম, এখনই দেখতে হবে, চলো। সবাই মিলে উপরে উঠে আসিলাম। কি আশ্চর্য! ভয় করিয়া চারিদিক খুঁজিয়া কাহাকে খুঁজিয়া পাইলাম না। সামান্য কিছু নয়, একটা জোয়ান মানুষ। সবাই মিলিয়া স্পষ্ট তাহাকে গাড়ির ধাক্কা খাইয়া পড়িয়া যাতে দেখিয়াছি। তাহার দিয়ে ওই 1 মিনিটের ভিতর কোথাও উধাও যাইবে। যে দিকে খাদ সেই দিকেই সে পড়ে নাই, পড়িয়াছে একেবারে সম্পূর্ণ অন্যদিকে। সেখান হইতে মৃত বা জীবন্ত কাহারও 1 মিনিটের অন্তর্ধান হওয়া একেবারেই সম্ভব নয়। বীরেন বলিল, তাহলে কি? তাহার কথা শেষ করিতে হইল না। একই নামহীন আতঙ্ক, সবাই বুক কাঁপিতেছে। বলিলাম, ও মোটর, আজ আর উঠা যাবে না, চলো সবাই মিলে এগিয়ে যাই। রমেশ বলিল, কিন্তু কোথায়? বলিলাম, ওই দূরে একটা লাল আলো দেখা যাচ্ছে, বোধ হচ্ছে যেন স্টেশন একটা হবে। বীরেন বলিল, কিন্তু আবার আলো?
সেদিন অনেক হয়রানির পর অবশেষে স্টেশনে পৌঁছিয়েছিলাম। পথ ভুল যে কতখানি হইয়াছে স্টেশনের নাম দেখাইয়া বোঝা গেল। গেলুডি আসিতে একেবারে ঘাট শিলাই আসিয়াছি। গভীর রাত্রে স্টেশনে তখন একা টেলিগ্রাম মাস্টারই বসেছিল। লোকটি অত্যন্ত ভদ্র। আমাদের সাদর অভ্যর্থনা করিয়া আশ্রয় দিয়া বলিল, আজকে রাত্রে এখানে থাকুন, কাল আপনাকে মোটর তোলার ব্যবস্থা করিয়া দেব। ঘুমাইবার ব্যবস্থা এক প্রকার তিনি করিয়া দিয়েছিলেন, কিন্তু তখন আর ঘুমাইবার প্রবৃত্তি নাই। তাহাকে সমস্ত দুর্ঘটনার কাহিনী বলিলাম। ভদ্রলোক গম্ভীর হইয়া বলিলেন, আপনারা জানেন না ভাই, নইলে এ অঞ্চলে সাহেব সুবোধরাও রাত্রে ও পথে মোটর দিয়ে বেরোয় না। আপনারা তবু প্রাণে বেঁচেছেন। 5-6টা মোটর লোকজন সমেত ওই রাত্রে আশ্চর্যভাবে চুরমার হয়ে গেছে। সভায় বলিলাম, কিন্তু কি ব্যাপার মশাই? শুনি মোটরের ওপরই তার যত আক্রোশ। সারা রাত নাকি অমনি লণ্ঠন নিয়ে ওই পথে বেড়ায়। ভীত কণ্ঠে জিজ্ঞাসা করিলাম, কে? সিগন্যাল মশাই ধীরে ধীরে বললেন, 10 বছর আগে এখানকার একটি লোক রাত্রে তার স্ত্রীকে খুঁজতে বেরিয়েছিল, আর বাড়ি ফেরে নাই। তারপর একটু থামিয়া বলিলেন, ওই পথে সে মোটর চাপা পড়ে মারা যায়।